হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে অষ্টম অধ্যায় আছে লম্ব বৃত্তাকার চোঙ এর সম্পর্কে ধারণা দেবো। দেখো, তোমরা এখানে যে চিত্রগুলি দেখতে পাচ্ছ এই সবগুলো সম্পর্কেই তোমাদের কম বেশি ধারণা আছে। তো খেয়াল করে দেখো, এদের যে আকৃতি এটা মোটামুটি একই রকমের। তো এই যে আকৃতিটা, এই আকৃতিটাকেই বলা হয় লম্ব বৃত্তাকার চোঙাকৃতি। তো এখন এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পদার্থে আমরা ধারণা নেব। চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে এই যে একটি লম্ব বৃত্তাকার চোঙ, এর যে ভূমিটা আকার কীরকম না বৃত্তাকার। তো এই বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ যদি আর ধরি আমরা, এবং এর যে উচ্চতা, এই উচ্চতা যদি আমরা এইচ ধরি, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? এখন পার্শ্বতল বলতে মনে করো তুমি একটা কাপ ধরে আছো, তাহলে কাপের যে পার্শ্ব যে তলটা, পাশের যে তলটা, সেটা যদি তুমি হাত বোলাও তাহলে তোমার হাতটা কী হবে? বক্রাকারে যাবে। তাহলে সেই যে তলটা, সেই তলের ক্ষেত্রফল কি হবে? তো এখন কি করে পাবো সেই তলটা, ক্ষেত্রফলটা? না, আমরা যদি এই উচ্চতা বরাবর যদি একে কেটে ফেলি, সমানভাবে যদি কেটে ফেলি, তাহলে কাটার পরে যদি আমরা সোজা করি তলটাকে, তাহলে আমরা একটা আয়তাকার তল পাব। এই আয়তাকার যে তল, এর উচ্চতাটা কি হবে? এই উচ্চতাটা কি হবে না, এই যে উচ্চতা এইচ, তাহলে এটা হবে এইচ। আর এই দিকটা কার সঙ্গে সমান হবে? অর্থাৎ এই আয়তক্ষেত্রের এটা হয়ে গেল প্রস্থ, এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হবে না এই বৃত্তের যেটা পরিধি, এই বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে। তাহলে এই বৃত্তের পরিধি কি সূত্র হয়? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় 2πr, তাই তো? বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। তার মানে এই দৈর্ঘ্যটা হবে 2πr। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি সূত্র জানি না দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে আমরা কি পাচ্ছি না দৈর্ঘ্যটা কি না বৃত্তের যেটা পরিধি, অর্থাৎ লম্ববৃত্তাকার তলের যেটা পরিধি, তার সঙ্গে কাকে গুণ করব না এই উচ্চতাটা, অর্থাৎ চোঙের যেটা উচ্চতা, তাকে গুণ করলে আমি কি পাবো? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 2πr ইন্টু এইচ। তাহলে এইভাবে আমরা একটি লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্ব যে তল, অর্থাৎ পাশের যে তলটা, সেই তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। ভূমির পরিধি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2πr ইন্টু এইচ বা 2πrh। বোঝা গেল ব্যাপারটা? আশা করি তোমাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, উচ্চতা 21 সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা এই যে আর নির্ণয় করেছিলাম বা আর যে আমাদের সূত্রে আছে, এটি কি? ভূমির ব্যাসার্ধ। কিন্তু আমার এই অঙ্কে কি দেওয়া আছে? ভূমির ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস থেকে আগে আমাকে ব্যাসার্ধে পরিণত করতে হবে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ কী করে করা হয়? ব্যাসকে
2 দিয়ে ভাগ করে, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে না 12/2 সমান 6 সেমি। আর উচ্চতা তো আমার দেওয়াই আছে 21, তাহলে আমরা এবারে এই সূত্রে বসিয়ে দিতে পারবো। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান তাহলে কী হয়ে যাবে না 2 × পাই × আর হচ্ছে 6 × এইচ মানে উচ্চতা 21, পায়ের জায়গায় 22/7 বসিয়ে দেওয়া হলো, হয়ে এটা ক্যালকুলেশন করলে পেলাম 792 বর্গ সেমি। তাহলে এইভাবে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে পার্শ্বতল সেই পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তার সূত্রটি কী হলো আরেকবার বলে দিই, 2πr/h। ঠিক আছে, এরপর আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন সমগ্রতল মানে কি, এই যে পার্শ্বতলটা পেলাম এর সঙ্গে ওপরে একটা তল ছিল বৃত্তাকার আর নিচে একটা তল ছিল বৃত্তাকার, তাহলে এই দুটো বৃত্তাকার তলকেও আমরা নেব একসঙ্গে, তবে পাবো আমরা সমগ্রতল। সমগ্রতল মানে একটা লম্ববৃত্তাকার চোঙের যতগুলি তল আছে, তাহলে আমরা একটা পার্শ্বতল পাচ্ছি আর তার সঙ্গে দুটো বৃত্তাকার তল মানে দুটো ভূমি পাচ্ছি। তাহলে কি হবে না পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল এইমাত্র পেলাম 2πr/h, আর এক একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র কি হয় πr², তাই তো πr²। তাহলে দুটো বৃত্তাকার তল আছে, তাহলে কি পাবো 2πr²। তাহলে এই হবে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আমরা কি করতে পারি, এখান থেকে 2πr যদি কমন নিই তাহলে পাবো h + r। সাহায্যে দেখি, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, উচ্চতা 21 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। একই অঙ্ক, আগের অঙ্কটার মতন একই অঙ্ক। আমরা এখানে এবারে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আগের মতোই আমরা ব্যাসার্ধটা বার করে নিলাম। এবার সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr × h + r এই সূত্র যদি বসাই তাহলে কি পাচ্ছি 2 × 22/7 × 6, r এর মান 6 × 21 + 6। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো 1018.29 বর্গ সেমি। তাহলে এইভাবে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পেলাম, বা সমগ্রতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপর আসি আয়তন। আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে মনে করো এটা একটা গ্লাস, তাহলে এই গ্লাসের ভেতরে কতটা জল আমি রাখতে পারবো সেটাই হচ্ছে এই গ্লাসের আয়তন। তার মানে ভেতরে কতটা জায়গা আছে, একটা লম্ববৃত্তাকার চোঙের ভেতরে কতটা জায়গা আছে সেটাই হবে তার আয়তন। তাহলে সেই আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল × উচ্চতা। ভূমিটা আমরা কি জানি বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr², তাহলে πr² × উচ্চতা হচ্ছে h, তাহলে πr²h ঘন একক। এই হলো লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে ওই একই অঙ্কে যদি আমরা বলি চোঙটির আয়তন কত, তাহলে আমরা খুব সহজেই আয়তনটা বার করে ফেলতে পারবো। কি হবে না পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 6, তাহলে 6² × এইচটা হচ্ছে 21। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 2376 ঘন সেমি। এইভাবে আমরা আয়তন নির্ণয় করতে পারবো যে কোনো লম্ববৃত্তাকার চোঙের। এরপর যদি একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি কোনো বস্তু হয়, ফাঁপা মানে মনে করো জলের পাইপ, সেটা একটি ফাঁপা মানে মাঝখান দিয়ে জল যায়, তাহলে ওই জায়গাটা কি আছে ফাঁপা আছে, দুমুখে কোনো মানে দু প্রান্তের ভূমিগুলো খোলা, তাই তো।
তাহলে অবশ্যই এর একটা বহির ব্যাসার্ধ থাকবে। বহির ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে দূরবর্তী যে বৃত্ত, আমরা কি দেখতে পাচ্ছি এখানে দুটো বৃত্ত, একটা বৃত্ত আছে আর এই ভেতরে একটা বৃত্ত আছে, বৃত্তাকার অংশ আছে। তাহলে এই দূরবর্তী যে বৃত্ত তার ব্যাসার্ধ ধরি আমরা R1 আর অন্তর ব্যাসার্ধ তাকে ধরি আমরা R2 এবং উচ্চতাকে ধরি আমরা H। এই যদি হয় তাহলে এর আয়তন, তাহলে এর আয়তনের সূত্র কি হবে? আয়তন মানে আবার আমরা এখানে আয়তন বলতে কতটা পরিমাণ পদার্থ দিয়ে এই বস্তুটি তৈরি সেটা আমরা বার করব। তাহলে তার সূত্র হচ্ছে পাই R1 স্কোয়ার H মাইনাস পাই R2 স্কোয়ার H। কীভাবে হলো দেখা যাক। পাই R1 স্কোয়ার H, এটা মানে কি? R1 মানে হচ্ছে বহির ব্যাসার্ধ। তাহলে আমরা ধরছি যে পুরোটাই নিরেট, তাহলে সেই নিরেট যদি হয় তাহলে তার আয়তনের সূত্র কি হয় না পাই ইন্টু আর ইন্টু এইচ। তাহলে এক্ষেত্রে আমার আর হচ্ছে R1, তাহলে পাই R1 H মানে পুরো জায়গাটার আমি কি করলাম, পুরো নিরেট অংশটার আমি প্রথমে আয়তন বার করে নিলাম। এরপর এই ভেতরের যে বৃত্তাকার অংশ তার আয়তন বার করছি, সেটা তাহলে কি হবে পাই R2 স্কোয়ার ইন্টু এইচ, কারণ অন্তর ব্যাসার্ধ কী ছিল R2, তাহলে পাই R2 স্কোয়ার ইন্টু এইচ। এইবার যদি আমরা পুরো নিরেট অংশ থেকে এই ভেতরের অংশটাকে বাদ দিই তাহলে এই বাইরের অংশটা পুরো থাকবে, তাই তো? তাই আমরা করেছিলাম ওটা পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ। এই দুটো থেকে আমরা পাই আর এইচ যদি কমন নিই তাহলে পাবো R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে এই হলো আমাদের ফাঁপা চোঙের আয়তনের সূত্র। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখি। দুই মুখ খোলা লোহার তৈরি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি, চোঙটি 1 সেমি পুরু এবং তার বহির্ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে চোঙটিতে কত পরিমাণ লোহা আছে বার করতে হবে। দেখো এখানে তাহলে কি কি দেওয়া আছে না বাইরের ব্যাসার্ধ তাহলে কত না বহির্ব্যাস বলেছিল 10, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তার মানে এখান থেকে এই দূরত্বটা এইটা হচ্ছে আমার 5 সেমি। আর চোঙটা পুরু বলেছে 1 সেমি, মানে এইটা হচ্ছে পুরু, এটা হচ্ছে 1 সেমি। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে, অন্তর ব্যাসার্ধ কত হবে না বহির ব্যাসার্ধ থেকে আমরা যতটা পুরু সেটা মাইনাস করব, তার মানে 5 মাইনাস 1 সমান 4 সেমি। তাহলে কতটা লোহা আছে এই সূত্রে বসিয়ে দেবো। আয়তন কি না 22/7 ইন্টু R1 মানে বহির ব্যাসার্ধ, সেটা কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস R2 কত অন্তর ব্যাসার্ধ, তাহলে 4 স্কোয়ার ইন্টু উচ্চতা কত অঙ্কে বলে দিয়েছে 42। তাহলে এটা ক্যালকুলেশন করব আমরা। 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ফেলি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পাবো 5 + 4 ইন্টু 5 - 4, তার মানে 9 ইন্টু 1 এখানে হচ্ছে। গোড়াটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 1188 ঘন সেমি। তাহলে এই হলো আমার ফাঁপা চোঙের আয়তন কীভাবে বার করতে হয় তার পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, না হলে আরেকবার একটু দেখো প্রথম থেকে। এরপর আমরা এর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি, কোন জায়গাটা সমগ্রতলের ক্ষেত্রফল না এইটা একটা তল, পার্শ্বতল, বাইরের দিকে যে তলটা আছে
এই ভেতরে একটা তল আছে, তার সঙ্গে এই যে চওড়া যে অংশটা এটাও একটা তল। এই সমস্ত যে তল, এই তলগুলির ক্ষেত্রফলের যোগফলই হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এই যে বাইরের যে তল পার্শ্বতল, তার ক্ষেত্রফল কি হবে না, আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পড়লাম একটু আগেই, 2πr/h। তাহলে এই বাইরের তলের ক্ষেত্রে আর কত, r1, তাহলে তার সূত্রটা তাহলে কি হবে না 2πr1h, তাই তো। এবারে ভেতরের যে তলটা আছে এর ক্ষেত্রে আর কত, r2, তাহলে 2πr2h হলো, দুটোকে যোগ করা হলো। এরপর আসছে আমরা এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল। এখন এই তলের ক্ষেত্রফলটা কী করে পাবো না, তার জন্য আমরা এই r1 মানে বহির ব্যাসার্ধ ধরে যে বৃত্তাকার অংশটা তার ক্ষেত্রফলটা বার করব আগে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র কী হয়, πr²। তাহলে এখানেও হবে πr1²। এটা কোন তলটা পেলাম, এই টোটাল বাইরের যে তল, এই তলটাকে গোড়াটাকে ধরে নিলাম, গোড়াটার ক্ষেত্রফল হচ্ছে πr1²। এবার সেখান থেকে কি বাদ দেবো না, এই যে তলটা, এই তলটার কি ক্ষেত্রফল হবে πr2²। কোন তলটা, এই যে তলটা, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে πr2²। তো সেটা আমরা যদি বাদ দিই তাহলে আমার এই অবশিষ্ট এই যে সবুজ রঙের যে অংশটা পড়ে থাকছে এটাই তো আমাদের বার করতে হতো, এরই তো ক্ষেত্রফল বার করতে হতো, তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে কি করলাম, πr1² মাইনাস πr2²। আমরা প্রথমে বাইরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বার করলাম, সেখান থেকে ভেতরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিলাম, তাহলেই আমরা এই চওড়া যে অংশটা তার ক্ষেত্রফল পেলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে চওড়া অংশটা তো নিচের দিকেও আছে, তাই তো। তার মানে এই অংশটা কবার আছে, দুবার, ওপরে একবার নিচে একবার, তাই এই অংশটার সঙ্গে ইন্টু 2 করতে হবে, তবেই হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের নির্ণয়টা সম্পূর্ণ হবে। তাহলে এই হলো টোটাল সূত্র একটা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের। এবার এটাকে একটু সিম্পলিফাই করলে এই দুটো থেকে 2πh কমন যাবে, তাহলে হবে r1 + r2, আর এটা থেকে পাই কমন যাবে, তাহলে হবে 2π × r1² - r2²। তাহলে এই হলো আমাদের মেন সূত্র মনে রাখার জন্য, যে 2π × r1 + r2 × h প্লাস 2π × r1² - r2²। এই হলো আমাদের একটা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে একটি উদাহরণ দেখা যাক। একটি ফাঁপা চোঙ আছে, তার বহির্ব্যাসার্ধ 5, অন্তর্ব্যাসার্ধ 4, উচ্চতা 20, তার সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে আমার এখানে না, r1 মানে কি বহির্ব্যাসার্ধ, সেটা কত দেওয়া আছে 5। r2 মানে অন্তর্ব্যাসার্ধ, কত দেওয়া আছে 4, আর উচ্চতা দেওয়া আছে 20। তাহলে আমরা বসিয়ে দিই সূত্রেতে। তাহলে সূত্রে বসালে কী হবে, 2π × r1 মানে 5 প্লাস r2 মানে 4, তাহলে 5 + 4 × h হচ্ছে 20 প্লাস 2π × r1² অর্থাৎ 5² মাইনাস r2² মানে 4²। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 5 + 4 9, 9 × 20 180, আর 5² 25, 4² 16। তার মানে এই দুটো থেকে আমি 2π কমন নিয়েছি, তাহলে 180 প্লাস 25 - 16 9, তাহলে 2 × পায়ের জায়গায় 22 7 × 189, এবারে গুণ করলে 1188 বর্গ সেমি। তাহলে এইভাবে আমরা একটা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা।
তাহলে আমরা যদি গোটা চ্যাপ্টারের যে সূত্রগুলি আমরা এতক্ষণ ধরে দেখলাম তার যদি একটা সামারি করি কি পাবো না, যদি আমরা একটা চোঙের ভূমির ব্যাসার্ধ যদি আর ধরি, উচ্চতা যদি এইচ ধরি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম কি 2πr/h। সমগ্রতলের ক্ষেত্রফল কি পেলাম না 2πr × h+r। আর আয়তন কি পেলাম πr²h। এই তিনটে পেলাম চোঙের সূত্র। এরপর চোঙটি যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বহির ব্যাসার্ধ যদি r1 হয়, অন্তর ব্যাসার্ধ r2 হয়, উচ্চতা যদি h হয়, তাহলে আয়তন কি হবে π × r1² - r2² × h। এবং সমগ্রতলের ক্ষেত্রফল তার সূত্র হবে 2π × r1 + r2 × h প্লাস 2π r1² - r2²। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের 6টি সূত্র। এই সূত্রগুলি ভালো করে মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করো, একটু বুঝে নিলেই মাথায় থেকে যাবে এগুলো। তাহলেই আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই খুব সহজেই করে ফেলতে পারবো। আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, যাতে পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।